হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন কথা হবে ব্রহ্মাজুন সিনেমাটা নিয়ে, যেটা গতকালকেই রিলিজ করেছে। কেমন লাগলো আমার এই সিনেমাটা, ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্টটা একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সৌভিক দে পরিচালিত এবং মীনাসেঠি মণ্ডল প্রযোজিত এই বাংলা ছবি বেসিক্যালি একটা অ্যাকশন ঘরানার ছবি, যেটা কিন্তু প্রথমেই যখন টিজার বা ট্রেলার এসেছিল সেখান থেকে বোঝা গেছিলো যে এটা পুরোটা একটা কমার্শিয়াল ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। এবং যেটা গল্পটা, সেই গল্পটা হচ্ছে কিন্তু ব্যাকড্রপটা হচ্ছে ঝাড়খণ্ডের একটা ছোট্ট গ্রাম, যে গ্রামের মধ্যে কিন্তু বলা যেতে পারে মাদকদ্রব্য থেকে শুরু করে বিভিন্ন ধরনের অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস হয়। এবং সেখানে দুটো আর কি মানে গ্যাংলর্ড রয়েছেন, একটা ক্যারেক্টার সুদীপদা প্লে করছেন, একটা ক্যারেক্টার খরাজদা প্লে করছেন। তো এই দুটো গ্যাংলর্ডের মধ্যে মূলত লড়াই, এবং সেটার মাঝখানে এসে পড়ে দুটো ছোট বাচ্চা, এবং সেই মানে বাচ্চা দুটো আর কি তাদের আপব্রিঙ্গিং সেখানে, তাদের মা এবং একজন হচ্ছে তাদের মধ্যে আশ্রিত, আরেকটি হচ্ছে তার নিজের ছেলে, এবং সেই মা সেই বাচ্চা দুটিকে বড় করে। কিন্তু মা মারা যাওয়ার পরে সেই বাচ্চা দুটি আবার অনাথ হয়ে পড়ে, এবং সেখান থেকে তারা কিন্তু কোনোভাবে এই যে র্যাকেটটা রয়েছে র্যাকেটটার মধ্যে জড়িয়ে পড়ে, এবং ধীরে ধীরে সেই যে নেক্সাসটা, সেই নেক্সাসটার একদম টপ ল্যাডারে এরা দুজনে উঠে আসে, যাদের নাম হচ্ছে ব্রহ্মা এবং অর্জুন। এবং এই ব্রহ্মা আর অর্জুনের মধ্যে আলটিমেটলি সমীকরণটা কী হয়, সেখানে যখন একটা প্রেমের অ্যাঙ্গেল আসে, সেখানে যখন একটা স্বার্থেও বা একটা ইগোর অ্যাঙ্গেল আসে, তারপরে এদের সাথে কী হয় সেটা নিয়েই মূলত ছবি। তো এর থেকে বেশি বলবো না, কারণ বাকিটা আপনাদেরকে হলে গিয়ে দেখতে হবে। এইবার যেটা মূল যে বিষয়গুলো আর কি বলা, সেটা হচ্ছে যে পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইড। এই ছবির পজিটিভ সাইড, তো পজিটিভ সাইড যেটা সেটা প্রথমেই বলবো, সেটা হচ্ছে যে এই ছবিটাকে বড় করে ভাবা হয়েছে, এর মাউন্টিংটা অনেক বড়। মানে ছবির 99%ই হচ্ছে আউটডোর। মানে আমার এক্স্যাক্টলি এখন আর মনে পড়ছে না যে আমি ইনডোর শট কটা দেখেছি বা মানে সেট কটা দেখেছি। তার মানে বুঝতেই পারছেন যে প্রোডাকশন কস্ট কতটা হাই। এবং তার পাশাপাশি যেটা, সেটা হচ্ছে যে এই ছবির যেটা বললাম, ওই যে যেহেতু মাউন্টিংটা অনেক বড়, তো অনেক লার্জ স্কেলে আর কি শ্যুট করা হয়েছে, অনেক বড় অনেকগুলো লং শট রয়েছে, এই সমস্ত ব্যাপারগুলো রয়েছে যেগুলো সাধারণত একটা মানে কমার্শিয়াল বড় বাজেটের ছবির ক্ষেত্রে করা হয়। এখানেও সেই মাউন্টিংটা অনেক বড়। দ্বিতীয় যেটা বলবো, সেটা হচ্ছে ছবির মিউজিকটা খুব ভালো ওয়ার্ক করছে। এর যে মানে টাইটেল ট্র্যাকটা নাকাজ আজিজ যেটা করেছেন, তো সেই টাইটেল ট্র্যাকটাও কাজ করছে। ইভেন মানে অনুপম রয় যে গানটা গেয়েছেন, সেই গানটাও খুব ভালো ওয়ার্ক করছে। এবং ওভারঅল এর যে ব্যাকগ্রাউন্ড স্কোর, সেটা কিন্তু বেশ ভালো। ছবির কিন্তু মিউজিকটা কিন্তু, এবং যখন যখন আসছে, যেখানে যেখানে আসছে, সেই জায়গাগুলো কিন্তু খুব ভালো লাগছে। তো দিজ আর দি গুড পার্টস অ্যাবাউট দ্য ফিল্ম। এবার চলে আসবো হচ্ছে ছবির নেগেটিভ সাইড নিয়ে, এবং এইটা নিয়ে কিন্তু আমার অনেক কিছু বলার আছে, যদিও খুব বেশি আপনাদেরকে বলবো না, জাস্ট একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে যে দেখুন, একটা বাংলা ছবিতে নতুন পরিচালক বা নতুন যখন প্রযোজক আসেন, তো দুজনের দুটো এক্সপেকটেশন থাকে। পরিচালকের এক্সপেকটেশন থাকে সে ভালো কাজ করবে, যাতে আগামী দিনে আরও ছবি সে বানাতে পারে। এবং প্রযোজনার ক্ষেত্রে কিন্তু যেটা এক্সপেকটেশন থাকে আমার মনে হয়, এটা হচ্ছে যে আমার বাজেটটুকু রিকভারি হোক, এবং আমার বাজেটটা রিকভারি হলে আমি পরবর্তী ছবির কাজে আরও এগোতে পারবো। একটা নতুন প্রযোজকের ক্ষেত্রে কিন্তু বাজেট রিকভারিটা ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট। তো সেখানে পরিচালকের একটা দায়িত্ব থেকে যায়, যে বাজেটটা আমি নিচ্ছি, সেই বাজেটটা আমি যখন করছি, সেই বাজেটটাকে আমাকে রিকভার করে দিতে হবে, এবং তার জন্য যা যা দরকার সেই ব্যবস্থাগুলো নিতে হয়। তো এইখানে এই কমার্শিয়াল, মানে আমার একটা যেটা ধারণা, কমার্শিয়াল ছবি, নন কমার্শিয়াল ছবি, কমার্শিয়াল কোনটা? কমার্শিয়াল যেটা হচ্ছে, ধরুন যে সিনেমাটা বড় বাজেটের বানানো হলো, অথচ সেটা ব্যাকফায়ার করলো, বাজেট ফেরত দিতে পারলো না, সেটা কমার্শিয়াল ছবি? নাকি একটা ছোট বাজেটেরই ছবি বানালো, কিন্তু সেটা তার কমার্শিয়ালটা মানে আপনার জাস্টিফাই করে গেল, প্রযোজক টাকা ফেরত পেলেন, সেটা কমার্শিয়াল ছবি? আমার কিন্তু এই প্রশ্নটা আপনাদের কাছে থাকলো, আপনারা ভেবে উত্তর দেবেন নিশ্চয়ই। তো আমার এখানে প্রশ্ন হচ্ছে যে এই ছবিটাকে যে এত বড় করে মাউন্ট করা হলো, এই ছবির চিত্রনাট্য কি প্রযোজক নিজে বসে থরলি পড়েছেন বা দেখেছেন, বা তিনি কি মানে পুরোটা কিন্তু সুপারভাইজ করেছেন? আমি কিন্তু পুরো প্রোডাকশন প্রসেসের ভিডিওগুলো বা অন্যান্য যে বিটিএসগুলো দেখা যাচ্ছিল, আমি কিন্তু দেখলাম প্রযোজক কিন্তু বহু জায়গায় কিন্তু রয়েছেন। তিনি প্রমোশনের একটা খুব ইন্টিগ্রাল পার্ট, তিনি ছবিতে অভিনয় করেছেন, এবং তার সাথে তিনি কিন্তু বলা যেতে পারে যখন শ্যুট হচ্ছে সেই সব জায়গায় যেখানে ওনার সিন নেই, সেই সব জায়গাতেও কিন্তু তিনি প্রেজেন্ট রয়েছেন। তো দিজ আর দি ভেরি পজিটিভ সাইড, যে একজন প্রডিউসার আপনাকে সেই ধরনের, এখানে একটা প্রোডাকশন ম্যানেজার দিয়ে ছেড়ে দেয়নি কাজটাকে, সেখানে কিন্তু তিনি নিজে ফিজিক্যালি দাঁড়িয়ে থেকে কিন্তু সুপারভাইজ করছেন। তো আপনার কোনো জায়গা দিয়ে বাজেটে আটকাবে না, কোনো জায়গা থেকে অ্যাপ্রুভালে আটকাবে না, এই সুবিধাগুলো আপনি পাচ্ছেন। কিন্তু আজকে আপনি যেটা ইন রিটার্ন দিচ্ছেন, যে স্ক্রিন প্লেটা আপনি দিচ্ছেন, সেই স্ক্রিন প্লেটা কি ভালো করে প্রডিউসার কিন্তু রিভিউ করেছেন?
আমার মনে হয় করেনি, কারণ এই ছবির সবথেকে উইকেস্ট পার্ট হচ্ছে এই ছবির স্ক্রিন প্লে। দেখুন, এই গ্যাংস্টার বা এই গ্যাংস্টার লর্ডদের যে ড্রামাগুলো হয় সেটার একটা কমন টেমপ্লেট থাকে, মানে আপনি এই ছোট থেকে বড় হয়ে ওঠা, তার মা মারা যাওয়া এবং সেখানে তার নিয়ে একটা সমস্যা, সেখান থেকে একটা গ্রিভেন্স, বা ধরুন বাবা তাকে দেখে না, বাবাকে খুন করে দিচ্ছে, দিস আর দি ভেরি কমন। আপনি চেঙ্গিস তুলে দেখুন রিসেন্ট টাইমের মধ্যে, আপনি সেখানেও কিন্তু এরকম একটা দেখতে পারবেন, সেখানেও একটা রিভেঞ্জের অ্যাঙ্গেল থাকবে, সেখানেও একটা ছোটোবেলার ভালোবাসা থাকবে। তো এই ধরনের জিনিসগুলো ইজ ভেরি কমন। সেই জিনিসগুলো তো ঠিক আছে, কিন্তু আপনি যদি একটা জিগসও পাজল ছড়িয়ে দেন দর্শকদের কাছে, যে সব ছোটো ছোটো টিটস অ্যান্ড বিটসে আপনি দিয়ে দিলেন, দিয়ে বলছেন আপনি নিজে জুড়ে নিন, পরিচালকের দায়িত্ব নেই সেটাকে সিমলেসলি প্রেজেন্ট করার। গল্প এক সময় এখানে, আরেক সময় আরেক জায়গায়, আরেক সময় আরেক জায়গায়, মানে অদ্ভুত রকমের, মানে পুরো ছড়ানো ছেটানো এবং ঘাটা, একদম মানে এই শব্দটা আমাকে বলতে হচ্ছে, কারণ প্রত্যেকটা জায়গায় মানে একদম পুরো ছড়ানো ছিটানো, আপনি একটা সিনের সাথে একটা সিনের ক্লু খুঁজে পাবেন না। অদ্ভুত ধরনের লাভ স্টোরি যেগুলো দেখানো হচ্ছে, প্রিয়াঙ্কা রোহনের মধ্যে দেখানো হচ্ছে, এবং একটি নবাগত একটি মেয়ে রয়েছে, নাম আমি জানি না, ওর সাথে রোহনের দেখানো হচ্ছে। তো সেই লাভ স্টোরিগুলো, একটা সিন জাস্ট একটা ফার্স্ট লাভ, মানে দেখছে, পরের সিনে তার সাথে প্রেম করছে। প্রিয়াঙ্কার অদ্ভুত একটা সিন, সে একটা দোকানে গেল ফুলুরি কেনার জন্য, সে ফুলুরি কিনে বেরোনোর সময় রোহনকে একটা ডায়লগ বললো, ডায়লগ বলার পরে রোহন তার নাম জিজ্ঞাসা করলো, রোহনের নামের উত্তরে সে বলল কিছু মেঘ বৃষ্টির কাছে জেনে নিও আমার নাম। হঠাৎ করে একটি মেয়ে ফুলুরি কিনতে গিয়ে সে এরকম সাহিত্য মনোভাবাপন্ন একটা ডায়লগ কেন বললো আমার জানা নেই, সে বললো ভালো কথা। পরের সিনেই কিন্তু রোহন একটা নদীতে স্নান করছে, সেখানে কিন্তু মেয়েটি চলে এলো নিজের থেকে, মাঝখানে কোনো বিল্ড আপ নেই। আর একটা প্রেম যেটা রোহনের দ্বিতীয় দেখানো হচ্ছে, সেখানেও একই ঘটনা, একটি মেয়ে স্কুলের বাইরে দিয়ে বেরোচ্ছিল, সে আর চোখে ছেলেটিকে দেখলো, পরের দিনই প্রেমে পড়ে গেল, ছেলেটি এক জায়গায় বসে গাঁজা টানছে, সেখানে মেয়েটি গিয়ে পাশে গিয়ে বসে পড়লো, আর কোনো বিল্ড আপ নেই। তো এই লাভ স্টোরিগুলো ভীষণ উইক, এবং প্রত্যেকটা ক্যারেক্টার, ব্রহ্মা এবং অর্জুন, এই দুটো ক্যারেক্টার যদি বাদ দিই, এই দুটো ক্যারেক্টারকে বাদ দিয়ে বাকি কোনো ক্যারেক্টারের কোনো বিল্ড আপ নেই। তারা মানে ছোটোবেলাটা কি, কোন ব্যাকগ্রাউন্ড দিয়ে আসছে না আসছে, কী হচ্ছে না হচ্ছে, কোনো মানে এই দেওয়া হয়নি। রোহনের সেকেন্ড গার্লফ্রেন্ডটার একটা ছোট্ট জায়গা রয়েছে, এর বাইরে কারোর ক্যারেক্টারের কোনো বিল্ড আপ নেই। আর একাধিক ক্যারেক্টার হঠাৎ হঠাৎ করে আসছে, তারা কেন আসছে, কোথা দিয়ে আসছে, কীভাবে আসছে, কিচ্ছু নেই। ইভেন মুকেশ তিওয়ারি, যেটাকে শো করে একটা হাইপ ক্রিয়েট করা হয়েছে যে ছবিটিতে মুকেশ তিওয়ারি রয়েছে, ট্রাস্ট মি, মুকেশ তিওয়ারিকে রাখা হয়েছে ফর দিস সেকেন্ড পার্ট, উনি এই পার্টে নেই। আরে সেকেন্ড পার্ট তো তখন হবে যখন ফার্স্ট পার্টটা আপনার হিট করবে, সেই ফার্স্ট পার্টে মুকেশ তিওয়ারির ইনভলভমেন্টটা কী? কিছু নেই। ছবিটাতে রোহন এবং সাথে হচ্ছে অনিন্দ, দুজনকে একটা ডিফারেন্ট রোলে দেওয়া হয়েছে, এবং টিজারে যেটা প্রমিস করা হয়েছিল, এই যে দেখবেন একটা ওরা একটা স্টেন গান টাইপের কিছু নিয়ে একটা ওরা জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে আসছে, যেটাকে বেসিক্যালি টিজার বানানো হয়েছিল, সেই টিজার, সেই অ্যাকশন সিকোয়েন্সটা কোথায়? অ্যাকশন কোরিওগ্রাফি অত্যন্ত জঘন্য, এবং সেই অ্যাকশন কোরিওগ্রাফিকে কিছুই না, একটা স্লো মোশন করে দিয়ে জাস্ট মানে ওদের মানে যে ইয়েগুলো, মানে রোহনের যে ব্যর্থতাগুলো, সেগুলোকে ঢাকার চেষ্টা করা হচ্ছে, যে যাতে ও যে মানে উইক ইন অ্যাকশন, সেই জিনিসটা যাতে ধরা না পড়ে যায়। তো এইভাবে আপনি একটা অ্যাকশন হিরো, একটা মাস ফিল্ম বানাবেন? আমার মনে হয় সেটা মানে সাকসেসফুল হওয়ার চান্সেস কম। এবং দুটো মেন ক্যারেক্টার প্রিয়াঙ্কা এবং অনিন্দ ছবির মাঝখানে প্রায় আধ ঘন্টা 40 মিনিটের জন্য হারিয়ে যায়। মানে মনে হয় যেন এই ছবিটার মধ্যে তারা নেই, তারা কেনই বা হারিয়ে গেল, কেনই বা তারা ফিরে এলো, কেনই তাদের সাথে ব্রেকআপ হচ্ছে, কেনই তাদের সাথে সম্পর্কে একটা সমস্যা তৈরি হচ্ছে, আর কেনই বা সেটা জুড়ে যাচ্ছে, সেটারও জাস্টিফিকেশান নেই। আর সবথেকে অদ্ভুত লাগে যেটা, সেটা হচ্ছে আমাকে একটা 2.5 ঘন্টার আমি ছবি বানালাম, এবং সেই ছবিটা বানানোর পরে সেই ছবিটাকে আমাকে ন্যারেট করে দর্শকদেরকে বুঝিয়ে দিতে হচ্ছে যে ভাই ভাই এই ছবিটা এইটা, আমাকে পুরোটা ন্যারেশন করে, কি আপনারা ভাবছেন তো এরপরে কি হবে, এরপরে না এটা হবে, এইভাবে তাকে বলে দিতে হচ্ছে ডিরেক্টর। তো এটা মানে কমপ্লিট শিট। মানে আমার এই জায়গাগুলো একদম অদ্ভুত লেগেছে। আর ততোধিক খারাপ ডায়লগ রাইটিং, মানে ডায়লগ রাইটিং, মানে আমার পুরো ছবির মধ্যে একটা ডায়লগ আমি বলতে পারি যে আমাদের মানে হাসা আমাদের শেখা দরকার, কান্না তো আমাদের সমাজ এমনিই শিখিয়ে দিয়েছে। এই একটা ডায়লগ ছাড়া পুরো ছবিতে কোনো ডায়লগ, আপনার একটা কমার্শিয়াল মুভির একটা ডায়লগ একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে এই মাসালা মুভিতে, সেই জিনিসটা ওয়ার্কই করছে না। তার জায়গায় কিছু যৌন সুরসুরি রয়েছে, কয়েকটা সিন রয়েছে, দেখিয়ে দেওয়া হচ্ছে, সুদীপদার সাথে একটা সিন দিয়ে দিচ্ছে, একটা খরাজদার সাথে সিন দিয়ে দিচ্ছে, রোহনের সাথে দিয়ে দিচ্ছে, এবং এরকম একটা ক্যারেক্টারলেস মানে হিরো, মানে আমরা হিরোকে আইডিয়ালাইজ করি, সে একটা ক্যারেক্টারলেস একটা ছেলে, যেখানে সে পরপর প্রেমে পড়ে যাচ্ছে, এবং তার কোনো জাস্টিফিকেশান নেই যে কেন সে প্রেমে পড়ছে, এবং সে ওরকম মহিলা সাগরেদ দিয়ে মানে সবার সাথে একটা করে একটা মহিলা সাগরেদ জুড়ে দিয়েছে। পুলিশ অফিসার, তার একটা মহিলা সাগরেদ রয়েছে সবার, এবং তারা গিয়ে কিছুই করছে না, তারা হয় পায়ের কাছে বসে রয়েছে, আর নাহলে তাদের গায়ে হাত বোলানো হচ্ছে। এর বাইরে সেই ক্যারেক্টারগুলোর কোনো, আমি উইথ ডিউ রেসপেক্ট টু অল দোজ অ্যাক্টার্স যারা নিউ কামার্স এই ক্যারেক্টারগুলো করছেন, তারা কি বোঝেন না ছবিতে তাদের ইম্পর্টেন্সটা কী, কেন তাদের কাস্ট করা হচ্ছে,
তারাও সেই চরিত্রগুলোতে কিন্তু একদম মানে রে রে করে তারা অভিনয় করছেন। মানে তার মধ্যে একটা ক্যারেক্টার, সে হঠাৎ করে তার স্বামীকে খুন করে ফেললো, কেন খুন করে ফেললো, কোনো জাস্টিফিকেশন, আপনি এইসব উত্তর পাবেন না। এগুলো জিক্সা পাজল, আপনাকে গিয়ে এগুলোকে জুড়ে নিতে হবে। তো এই ছিল আমার মূলত দ্য রিভিউ অ্যাবাউট দ্য ব্রহ্মার্জুন। একটাই কথা বলবো, যে এই ধরনের যদি এত বিগ মাউন্টের ছবি, এত বড় বাজেটের ছবি, যদি আমরা মানে প্রডিউসারের টাকাতে যদি এই ধরনের ছবি, এই ধরনের শিট প্রডিউস করি, আই রিয়েলি ডোন্ট নো কমার্শিয়াল বাংলা ছবির ভবিষ্যৎ কী বাংলাতে। তো এই ছিল আমার রিভিউ অ্যাবাউট দ্য ফিল্ম কল্ড ব্রহ্মার্জুন। আমি শুধু ব্রহ্মাই বলবো, অর্জুন তো বেশিরভাগটাই নেই ছবির মধ্যে। আপনাদের কেমন লাগলো কমেন্টে এসে জানাবেন। যদি কোনো কিছু ভালো লেগে থাকে এই ভিডিওতে, লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।